In the name of the most merciful and the most benevolent, may peace be upon you all. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের দেশে যখন কোভিড-19 এর ভ্যাকসিন উপলব্ধ হওয়ার পথে আমাদের দেশে তো এই ভ্যাকসিন নিয়ে যখন পুরো দেশে যথেষ্ট বিতর্ক হচ্ছিল, ঠিক এই সময় আমাদের দেশের কেন্দ্রীয় যে হেলথ মিনিস্ট্রি, ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি, সেই হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে একটি ভিডিও সিরিজ টুইট করা হয়েছে এবং এই ভিডিও সিরিজ একটি সাক্ষাৎকারমূলক একটি ভিডিও সিরিজ, একটি ইন্টারভিউ। এখানে ইন্টারভিউ দিচ্ছেন বা প্রশ্নের উত্তর দিচ্ছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এইমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। তো তার এই ভিডিও সিরিজটি timesofindia.com-এ তারা প্রকাশিত করেছে বিস্তারিতভাবে। তো আমি আপনাদের সামনে সেই সাক্ষাৎকারমূলক বা প্রশ্নোত্তরমূলক সেই ভিডিও সিরিজ যেটি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে রিলিজ করা হয়েছে সেটি আপনাদের সাথে বাংলায় তুলে ধরার চেষ্টা করব। তো বিভিন্ন প্রশ্ন ওনাকে করা হচ্ছিল, ডক্টর রণদীপ গুলেরিয়াকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল এবং সেই প্রশ্নগুলির উত্তর তিনি দিচ্ছিলেন। তো ওনাকে প্রথম যে প্রশ্নটি করা হয়েছিল সেটি ছিল যে ইজ এ কোভিড-19 ভ্যাকসিন শিডিউলড এনি টাইম সুন, খুব তাড়াতাড়ি কি কোভিড-19 ভ্যাকসিন আসতে চলেছে? তো তার উত্তর ছিল ইয়েস, ভ্যাকসিন ট্রায়ালস আর ইন ডিফারেন্ট স্টেজেস অফ ফাইনালাইজেশন। ভ্যাকসিনের যে ট্রায়াল প্রক্রিয়া সেটি ফাইনালাইজেশনের পথে রয়েছে। মেনি ভ্যাকসিনস আর আন্ডারগোয়িং ফেজ 3 ট্রায়ালস হুইচ আর অলমোস্ট কমপ্লিট, এবং অনেকগুলো ভ্যাকসিনই ফেজ 3 ট্রায়াল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে যেগুলি প্রায় কমপ্লিট। ওয়ান্স দ্য রেগুলেটরি ক্লিয়ারেন্স ইজ গিভেন দ্য গভর্নমেন্ট ইজ অল গিয়ার্ড আপ টু লঞ্চ দ্য ভ্যাকসিনস, এবং যখনই রেগুলেটরি ক্লিয়ারিংটা গভর্নমেন্টের পক্ষ দিয়ে দেওয়া হবে রেগুলেটরি অথরিটির তরফ থেকে, তখনই ভ্যাকসিনগুলো সরকারের পক্ষ থেকে রিলিজ করা হবে বা লঞ্চ করা হয়ে যাবে। এরপরের প্রশ্ন যেটি ছিল ডক্টর গুলেরিয়ার সামনে, উইল দ্য ভ্যাকসিন বি গিভেন টু এভরিওয়ান সাইমালটেনিয়াসলি, সবাইকে কি একসাথে এই ভ্যাকসিন কি দেওয়া হবে? এর প্রশ্নের জবাবে তিনি কি বলছিলেন, দিস উইল ডিপেন্ড অন দ্য অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকসিন। তিনি বলতেছেন যে এটা নির্ভর করবে ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটির উপরে, কী পরিমাণে ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো সিলেক্টেড প্রায়োরিটি গ্রুপস বেসড অন রিস্ক ফ্যাক্টরস। রিস্ক ফ্যাক্টরের উপরে ভিত্তি করে গভর্নমেন্টে কয়েকটি প্রায়োরিটি গ্রুপ সিলেক্ট করে রেখেছে, যাদেরকে প্রায়োরিটি বেসিসে প্রায়োরিটাইজ করা হবে ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে। দ্য ফার্স্ট গ্রুপ উইল ইনক্লুড হেলথ কেয়ার অ্যান্ড ফ্রন্টলাইন ওয়ার্কার্স। হেলথ কেয়ার বা ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা প্রথম গ্রুপ হবে, প্রথম প্রায়োরিটিতে আসবে। দ্য সেকেন্ড গ্রুপ উইল বি পিপল ওভার দ্য এজ অফ 50, এবং 50 ঊর্ধ্ব ব্যক্তিরা সেকেন্ড গ্রুপে আসবেন, সেকেন্ড প্রায়োরিটি গ্রুপে। অ্যান্ড দোজ আন্ডার 50 উইথ কমরবিড কন্ডিশনস, এবং আন্ডার 50 নিচে যাদের খারাপ অবস্থা রয়েছে, বিভিন্ন হেলথ কন্ডিশনস রয়েছে, হেলথ ইস্যুস রয়েছে, তাদেরকে দেওয়া হবে। ইজ ইট ম্যান্ডেটরি টু টেক দ্য ভ্যাকসিন? ভ্যাকসিন নেওয়াটা কি ম্যান্ডেটরি, বাধ্যতামূলক নাকি? টেকিং দ্য ভ্যাকসিন ইজ ভলান্টারি। তিনি উত্তর দিতেছেন যে ভ্যাকসিন নেওয়াটা আসলে এটা ভলান্টারি, এটা একটি ব্যাপার। However, it is advisable to take the complete vaccine schedule as far as COVID-19 is concerned, because we want to protect ourselves as well as near and dear ones. কিন্তু তিনি সঙ্গে এটাও বলতেছেন যে এটা উপদেশ আমি দিতে চাই যে কোভিড-19 যে ভ্যাকসিন শিডিউলটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য, কারণ আমরা সবাইকে প্রোটেকশন দিতে চাই, নিজেদেরকে এবং আমাদের নিয়ার এবং ডিয়ার ওয়ান্স সবাইকে, আমাদের আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, সবার কথা বলতেছেন, সবার প্রোটেকশনের প্রয়োজন। তো সবার প্রোটেকশনের জন্য কমপ্লিট ভ্যাকসিন শিডিউল সেটা দরকার তিনি বলতেছেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, হাউ মেনি ডোজেস অফ দ্য ভ্যাকসিন উড হ্যাভ টু বি টেকেন বাই মি অ্যান্ড অ্যাট হোয়াট ইন্টারভ্যালস? তো উনি এক প্রশ্নকারী বলতেছেন যে আমাকে ভ্যাকসিনের কতটা ডোজ নিতে হবে, অ্যান্ড হোয়াট ইন্টারভ্যালস, এবং কত সময় পর এর দুটি ভ্যাকসিনের মধ্যেকার সময়টা কতটা হবে।
তো এর জবাবে ডক্টর গুলেরিয়া বলতেছেন 2 doses of vaccine 28 days apart are needed। তিনি বলতেছেন যে 2টা ডোজ ভ্যাকসিনের নিতে হবে এবং দুটি ডোজের মাঝখানে 28 দিনের ফারাক থাকতে হবে। and this needs to be taken by all to complete the vaccine schedule। এবং এটি হচ্ছে ভ্যাকসিন শিডিউল এবং এটা সবাইকে পালন করতে হবে। when will antibodies develop? তো ভ্যাকসিন নেওয়ার পরে অ্যান্টিবডি ডেভেলপ কবে হবে, কবে থেকে হওয়া শুরু হবে? Protective level of antibodies generally will develop 2 weeks after receiving the second dose of COVID-19 vaccine। তো COVID-19 এর সেকেন্ড ডোজ নেওয়ার 2 সপ্তাহের পর থেকে এই অ্যান্টিবডিগুলো ডেভেলপ হওয়া আরম্ভ হবে। পরের প্রশ্ন, হোয়াট অ্যাবাউট দ্য পসিবল সাইড এফেক্টস? তো এই কোভিড ভ্যাকসিনের সাইড এফেক্ট কি হতে পারে, সম্ভাবনা কি রয়েছে? তো ডক্টর গুলেরিয়া জবাব দিচ্ছেন, as is true for all other vaccines will have some degree of common side effects। তিনি বলছেন যে অন্যান্য সব ভ্যাকসিনের ক্ষেত্রে যেভাবে হয় এই ভ্যাকসিনেরও কিছু কমন সাইড এফেক্টস হতে পারে। দিস কুড বি ইন দ্য ফর্ম অফ মাইল্ড ফিভার হতে পারে সাইড এফেক্ট হিসেবে, হালকা পাতলা জ্বর হতে পারে, পেইন এট দ্য সাইট অফ দ্য সাইড এফেক্টস, এবং যে সাইটে সাইড এফেক্ট হবে এই জায়গাতে পেইন হতে পারে, বডি এইকস এটসেট্রা, শরীরে কামড়ানো, ব্যথা ইত্যাদি ফিলিং হতে পারে। States have been asked to make arrangements to deal with any side effects। এবং এ ব্যাপারে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাইড এফেক্টসের ঘটনাগুলিকে ভালো করে দেখা হয়। আচ্ছা, পরের প্রশ্ন, out of the multiple vaccines available, how is one or more chosen for administration? অনেকগুলো ভ্যাকসিন তো আসছে, তো এর মধ্যে থেকে একটি বা একটির বেশি, এটা সিলেকশনটা কিভাবে করা হবে, কি ভিত্তিতে, মানে কোনটা নেওয়া বা কোন দুটা বা কোন তিনটা নেওয়া হবে? The safety and efficacy data from the clinical trials are examined thoroughly by the drug regulator before granting license for the same। তো বলতেছেন যে ভ্যাকসিনের সেফটি এবং এফিকাসি ডাটা খুব ভালো করে দেখা হয় রেগুলেটরি বডির তরফ থেকে, রেগুলেটরি বডি খুব ভালো করে দেখে লাইসেন্স দেওয়ার আগে। Hence all the vaccines that receive the license will have comparable safety and efficacy। তো তিনি বলতেছেন সুতরাং লাইসেন্স প্রাপ্ত সব ভ্যাকসিনগুলাই সেফ হবে এবং এগুলা নেওয়া যেতে পারে। However, it's important that we ensure that the entire vaccination schedule is completed with one type of vaccine as different vaccines are not interchangeable। তো সঙ্গে তিনি একটি কথা যোগ করতেছেন যে ভ্যাকসিনেশন শিডিউল যেটা, এটিও সম্পূর্ণ শিডিউলটা এক টাইপের ভ্যাকসিন দিয়েই কমপ্লিট করতে হবে, কারণ বিভিন্ন ধরনের ভ্যাকসিনগুলো ইন্টারচেঞ্জেবল নয়, মানে একটা আরেকটা দিয়ে সাবস্টিটিউট করা যায় না। হাউ উইল আই নো ইফ, পরের প্রশ্ন, হাউ উইল আই নো ইফ আই এম এলিজিবল ফর ভ্যাকসিনেশন? তো প্রশ্নকারী বলতেছেন যে আমি কিভাবে জানবো যে আমি ভ্যাকসিনের জন্য এলিজিবল কি না? তো উত্তরে ডক্টর গুলেরিয়া বলতেছেন, ইন দ্য ইনিশিয়াল ফেজ দ্য COVID-19 ভ্যাকসিন উইল বি প্রোভাইডেড টু দ্য প্রায়োরিটি গ্রুপ। যে ইনিশিয়াল স্টেজে প্রাথমিকভাবে প্রায়োরিটি গ্রুপগুলোকেই এই ভ্যাকসিন দেওয়া হবে। The eligible beneficiaries will be informed through the registered mobile numbers regarding the health facility where the vaccine will be provided and the scheduled time for the same। তো যে বেনিফিশিয়ারিরা এলিজিবল তাদেরকে তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মাধ্যমে তাদেরকে জানানো হবে কোন জায়গায় কোন সময় ভ্যাকসিন প্রদান করা হবে। This will be done to avoid any inconvenience in registration and vaccination of বেনিফিশিয়ারিজ। তো এটা করা হবে যাতে করে কোনো ধরনের অসুবিধা না হয় ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে। ক্যান আই গেট দ্য ভ্যাকসিন উইদাউট রেজিস্ট্রেশন? তো প্রশ্নকারী তখন প্রশ্ন করতেছেন যে উইদাউট রেজিস্ট্রেশন ছাড়া কি আমি ভ্যাকসিন পেতে পারি? ডক্টর গুলেরিয়া জবাব দিচ্ছেন, নো, আই ডোন্ট থিঙ্ক দ্যাট উড বি রাইট। আমি ভাবি না, আমি মনে করি না সেটা ঠিক হবে। দ্য রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, রেজিস্ট্রেশন করতেই হবে, অ্যান্ড দ্য ইনফরমেশন অন দিস সেশন সাইট উইল বি শেয়ার্ড অনলি আফটার রেজিস্ট্রেশন। এবং ভ্যাকসিনের ব্যাপারে কোনো ইনফরমেশনস সেশন সাইটে, ভ্যাকসিনের সেশন সাইটের উপরে সব ইনফরমেশন শুধুমাত্র রেজিস্ট্রেশনের পরে প্রদান করা হবে। তো দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড কোউইন অ্যাপ, গভর্নমেন্টের ব্যাপারে একটি কোউইন অ্যাপ্লিকেশন অ্যানাউন্স করেছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ফর রিয়েল লাইফ মনিটরিং অফ ভ্যাকসিন, যেটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে রিয়েল টাইম মনিটর হবে
এই ভ্যাকসিনের। It will also enable people to get themselves registered for vaccination. এই অ্যাপের দ্বারা মানুষ নিজেদেরকে ভ্যাকসিনের জন্য রেজিস্টার করতে পারবে। What documents are required for the registration of an eligible beneficiary? তো একজন এলিজিবল বেনিফিশিয়ারিকে তার নাম রেজিস্টার করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে? তো ডক্টর গুলেরিয়া জবাব দিচ্ছেন, দ্য ফলোয়িং ডকুমেন্টস ক্যান বি প্রডিউসড উইথ এ ফটো অ্যাট দি টাইম অফ রেজিস্ট্রেশন। এই কয়েকটি ডকুমেন্টের কথা তিনি বলতেছেন, ফটো সহ এই ডকুমেন্টগুলি রেজিস্ট্রেশনের সময়ে প্রডিউস করা যেতে পারে। ডকুমেন্টগুলি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, হেলথ ইন্স্যুরেন্স, স্মার্ট কার্ড ইস্যুড আন্ডার দ্য স্কিম অফ লেবার মিনিস্ট্রি, লেবার মিনিস্ট্রির হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা এমজিএনরেগা জব কার্ড বা অফিসিয়াল আইডি কার্ডস ইস্যুড বাই এমপিস, এমএলএস, এমএলসিস, প্যান কার্ড, পাসবুকস ইস্যুড বাই ব্যাঙ্কস, পোস্ট অফিস, passport, pension documents, service ID cards issued to employees by central state government, public limited companies or voter ID cards. তো সাধারণত যে জিনিসগুলি আইডি প্রুফ বা অ্যাড্রেস প্রুফের জন্য দেওয়া হয় এই সবগুলা জিনিসই কথা তিনি বলতেছেন, সবগুলা ডকুমেন্টের কথা এখানে বলা হচ্ছে। হোয়াট ইফ আই ডোন্ট হ্যাভ এ ফটো আইডি? যদি কোনো ব্যক্তির ফটো আইডি না থাকে তাহলে কী করা যেতে পারে? Photo ID is a must for both registration and verification of beneficiary at session site to ensure that the intended person is vaccinated. এই প্রশ্নের জবাবে বলছেন ফটো আইডিটা মাস্ট, এটি দিতেই হবে। তার মানে হচ্ছে যে ফটো আইডি ছাড়া ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে না। How will the beneficiary received information about the due date of vaccination? একজন বেনিফিশিয়ারি কীভাবে ভ্যাকসিনেশনের সঠিক ডেটটা জানতে পারবে? Following online registration, beneficiaries will receive SMS on their registered numbers on the due date, place and time of vaccination. অনলাইন রেজিস্ট্রেশনের পরে বেনিফিশিয়ারিরা তাদের মোবাইল নাম্বারে একটি SMS রিসিভ করবেন, যেটাতে ভ্যাকসিনেশনের ডেট, সময় এবং তারিখ, ডেট, ভ্যাকসিনেশনের তারিখ, সময় এবং জায়গা, স্থান বলে দেওয়া হবে। পরের প্রশ্ন, উইল আই গেট ইনফো অন স্ট্যাটাস অফ ভ্যাকসিনেশন আফটার কমপ্লিশন? তো ভ্যাকসিনেশন কমপ্লিট হওয়ার পরে আমি কি কোনো ইনফরমেশন পাবো ভ্যাকসিনেশনের স্ট্যাটাসের ব্যাপারে? তো গুলেরিয়া আনসার দিতে চান ডক্টর গুলেরিয়া, ইয়েস, অন গেটিং দ্য ডিউ ডোজ দ্য বেনিফিশিয়ারি উইল রিসিভ SMS অন দ্য রেজিস্টার্ড নাম্বার। ডিউ ডোজ নেওয়ার পরে বেনিফিশিয়ারি তার মোবাইল নাম্বারে SMS পাবেন। আফটার অল ডোজেস আর অ্যাডমিনিস্টার্ড, সবগুলি ডোজ যখন অ্যাডমিনিস্টার হয়ে যাবে, দেওয়া হয়ে যাবে, এ কিউআর কোড বেস সার্টিফিকেট উইল অলসো বি সেন্ট। কিউআর কোড ভিত্তিক বেসড একটি সার্টিফিকেটও প্রদান করা হবে। পরের প্রশ্ন, ক্যান এ পারসন প্রেজেন্টলি হ্যাভিং অ্যাক্টিভ অ্যান্ড সিমটোমেটিক ইনফেকশন ভ্যাকসিনেটেড? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বর্তমানে কোভিড-19 সিমটম থাকা এবং অ্যাক্টিভ কোভিড-19 রোগী বর্তমান অবস্থায়, এইরকম রোগীর ক্ষেত্রে কি ভ্যাকসিনেশন নেওয়া দরকার বা এরকম রোগী কি ভ্যাকসিনেশন করাতে পারেন? পিপল উইথ অ্যাক্টিভ অ্যান্ড সিমটোমেটিক ইনফেকশন মে ইনক্রিজ দ্য রিস্ক অফ স্প্রেডিং দ্য সেম এট ভ্যাকসিনেশন সাইটস। তিনি বলতেছেন যে এইরকম যদি কোভিডে আক্রান্ত কোনো রোগীকে ভ্যাকসিনেশন সাইটে নিয়ে যাওয়া হয় ভ্যাকসিনেশনের জন্য, তাহলে তার মাধ্যমে অন্যান্য মানুষের মধ্যে এটি ছড়াতে পারে, এটা রিস্ক থেকে যায়। অলসো উই ডোন্ট নো হাউ এফেক্টিভ দ্য ভ্যাকসিন উইল বি ইন সাচ এ সিচুয়েশন। এবং তিনি বলতেছেন সঙ্গে যে আমরা ভালোভাবে জানি না বা আমরা জানি না যে এইরকম অবস্থায় ভ্যাকসিনটা কতটা এফেক্টিভ হবে। ফর দিস রিজন, এই কারণেই তিনি বলতেছেন, আই বিলিভ দ্যাট পিপল উইথ ইনফেকশন শুড ডেফার দ্য ভ্যাকসিনেশন ফর অ্যাটলিস্ট 14 days আফটার দ্য সিমটমস আর রিজলভড। বলছেন যে এরকম আক্রান্ত মানুষদেরকে অ্যাটলিস্ট 14 দিন অপেক্ষা করার দরকার, 14 দিন পর্যন্ত এটাকে ভ্যাকসিনেশন প্রক্রিয়াটাকে ডেফার করা প্রয়োজন, যতক্ষণ পর্যন্ত না তাদের যে সিমটমসগুলো রয়েছে এগুলো রিজলভ হয়ে যায়, সমাধান হয়ে যায়, সিমটমগুলো শেষ হয়ে যায়। পরের প্রশ্ন, ইজ ইট নেসেসারি ফর এ কোভিড রিকভার্ড পারসন টু রিসিভ ভ্যাকসিন? কোভিড আক্রান্ত হয়ে কোভিড থেকে সেরে ওঠা মানুষের জন্য কি এটাই ভ্যাকসিন নেওয়াটা কি দরকারি? এর জবাবে ডক্টর গুলেরিয়া বলতেছেন, ইয়েস, ইট ইজ অ্যাডভাইজেবল টু রিসিভ দ্য কমপ্লিট শিডিউল অফ ভ্যাকসিন ইরেসপেক্টিভ অফ পাস্ট হিস্ট্রি অফ ইনফেকশন উইথ কোভিড-19। হ্যাঁ, তিনি বলতেছেন হ্যাঁ, এটি আমরা উপদেশ দিতে চাই বা দিতে পারি যে কোভিড-19 আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরেও পুরো ভ্যাকসিন শিডিউল নেওয়া
প্রয়োজন। দিস উইল হেল্প ইউ টু ডেভেলপ এ বেটার ইমিউন রেসপন্স এগেনস্ট দ্য ডিজিজ। তো এটি যদি করা হয়, এরকম মানুষ যদি ভ্যাকসিন নেন, তাহলে তার ইমিউন সিস্টেমটা আরও ভালো হবে, আরও উন্নত হবে এই ডিজিজের বিপক্ষে। আচ্ছা, পরের প্রশ্ন, if one is taking medicines for illness like cancer, diabetes, hypertension, etc., can he or she take the vaccine? যে যদি কোনো মানুষ ক্যান্সার, ডায়াবেটিস বা হাইপারটেনশন ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে মেডিসিন নিতে থাকেন, মেডিসিন নেওয়া অবস্থায় আছে, তো সেই ব্যক্তিকে কি ভ্যাকসিন নেওয়া দরকার? ইয়েস, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট সাচ ইন্ডিভিজুয়ালস টেক দ্য ভ্যাকসিন। তিনি বলতেছেন যে হ্যাঁ, আমি এটা মনে করি যে এরকম মানুষদেরকেও ভ্যাকসিন নেওয়া খুবই দরকারি, কারণ বিকজ দে আর হাই রিস্ক গ্রুপস, তারা হচ্ছে হাই রিস্ক গ্রুপ, তাদের বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তাদের রিস্কের মাত্রা অনেক বেশি তাদের ক্ষেত্রে। ইটস ইম্পর্টেন্ট ফর দ্যাম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য মেডিসিনস উইল নট এফেক্ট দ্য ভ্যাকসিন এফিকাসি। তো এই সমস্ত রোগে আক্রান্ত এবং মেডিসিনেও রোগীদের জন্য যেটি জানা দরকার যে এই ভ্যাকসিন তাদের মেডিসিনের উপর কোনো তাদের মেডিসিনসগুলো ভ্যাকসিনের উপর কোনো প্রভাব ফেলবে না। আচ্ছা, এরপরের প্রশ্নটি হচ্ছে যে এনি প্রিভেন্টিভ মেজার্স প্রিকশনস দ্যাট ওয়ান নিডস টু ফলো এট দ্য সেশন সাইট। ভ্যাকসিন নেওয়ার জায়গাতে যাওয়ার পরে কোনো প্রিভেন্টিভ মেজার্স বা প্রিকশন নেওয়া দরকার আছে কি, বা কী কী প্রিকশনস বা প্রিভেন্টিভ মেজার্স নেওয়া যেতে পারে? ইয়েস, আই উড রিকোয়েস্ট দ্যাট ইউ টেক অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার রেস্ট আফটার গেটিং ভ্যাকসিনেটেড। তিনি বলতেছেন হ্যাঁ, আমি বলবো যে ভ্যাকসিনেশন নেওয়ার পরে অন্তত আধা ঘন্টা রেস্ট নেওয়া দরকার। ইন কেস অফ এনি ডিসকমফোর্ট অর সিমটমস, যদি কোনো এই সময়ের মধ্যে যদি কোনো সিমটমস দেখা দেয় বা কোনো ডিসকমফোর্ট ফিল হয়, প্লিজ ইনফর্ম দ্য নিয়ারেস্ট অথরিটি সো দ্যাট দে ক্যান অ্যাটেন্ড টু ইউ। যাতে করে নিয়ারেস্ট সবচেয়ে পাশে থাকা ফ্যাসিলিটিতে গিয়ে ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে করে তারা আপনাকে দেখতে পারে বা আপনাকে অ্যাটেন্ড করতে পারে। উইল দ্য ভ্যাকসিন বি সেফ অ্যাজ ইট ইজ বিং টেস্টেড ইন্ট্রোডিউসড ইন আ শর্ট স্প্যান অফ টাইম? তো ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন হচ্ছে এখানে যে এটি কি সেফ হবে, যেহেতু এটি অত্যন্ত কম সময়ের মধ্যে এটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ভ্যাকসিনস উইল বি ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া অনলি আফটার রেগুলেটরি বডিজ ক্লিয়ার ইট ফর সেফটি অ্যান্ড এফিকাসি। তো এই প্রশ্নের উত্তরে তিনি বলতেছেন যে ভ্যাকসিনগুলো শুধুমাত্র তখনই ইন্ট্রোডিউস করা হবে ভারতবর্ষে যখন রেগুলেটরি বডিগুলা এদেরকে ছাড় দেবে সেফটি এবং এফিকাসির বিষয়ে। All standard precautions taken in the past for vaccine approval will be taken this time as well. ভ্যাকসিনের ক্ষেত্রে সাধারণত অতীতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়ে থাকতো বা হয়ে আসছিল, সেই সমস্ত পদক্ষেপগুলো এবারও নেওয়া হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। তো উনি বলতে চাইছেন যে এটি পুরোপুরি নিরাপদ, কোনো অসুবিধা নেই। Will the vaccine introduced in India be as effective as the ones introduced in other countries? তো এই প্রশ্নটি হচ্ছে যে ভারতবর্ষে যে ভ্যাকসিন ইন্ট্রোডিউস করা হবে বা করা হচ্ছে, এটিকে এভাবেই এফেক্টিভ হবে যে ভ্যাকসিন অন্যান্য দেশে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ইয়েস, দ্য ভ্যাকসিন ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া উইল বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ এনি ভ্যাকসিন ডেভেলপড বাই আদার কান্ট্রিজ। তিনি বলতেছেন হ্যাঁ, ডক্টর গুলিরা বলতেছেন যে হ্যাঁ, ভারতবর্ষে যে ভ্যাকসিন ইন্ট্রোডিউস করা হবে সেটি এমনভাবেই এতটাই এফেক্টিভ হবে যে ভ্যাকসিনগুলো অন্যান্য দেশে ইন্ট্রোডিউস করা হচ্ছে ঠিক ততটাই এফেক্টিভ হবে। ভেরিয়াস ফেজের ট্রায়ালস আর আন্ডারটেকেন টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড এফিকাসি। বিভিন্ন ফেজে এদেরকে ভ্যাকসিনগুলোকে ট্রায়াল করা হচ্ছে, বিভিন্ন ফেজের ট্রায়ালের মাধ্যমে ট্রায়ালের পর ভ্যাকসিনগুলোকে নিয়ে আসা হচ্ছে, যাতে করে এদের সেফটি এবং এফিকাসির ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। তো এই সব প্রশ্নগুলোর উত্তর ডক্টর গুলেরিয়া অত্যন্ত ভালোভাবে দিয়েছেন। আমি আশা করি আপনারা যদি এটি দেখেন তাহলে আপনারা উপকৃত হবেন। এবং তদুপরিও আমি আপনাদেরকে বলতে চাইব যে আপনারা আমার এই ভিডিও দেখার পরেও যদি ভালো হবে যদি আপনারা timesofIndia.com গিয়ে নিজেরা এই অরিজিনাল এই যে ইন্টারভিউটি বার করে দেখে নেন, সেটি উত্তম হবে। ধন্যবাদ।